নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার থার্ড ক্লাস। এর আগে আমি অলরেডি দুটো ক্লাস নিয়ে ফেলেছি, যেখানে আমি ক্লাস 11-এ নিউটনের গতিসূত্র চ্যাপ্টারটা শুরু করেছি। তো আগের দুদিন আমি নিউটনের 3টে সূত্র এবং সেই সব সূত্র থেকে আমরা কি কি বিষয় জানতে পারি, বল সংক্রান্ত কিছু ধারণা এবং টান ও ওজন বল সংক্রান্ত কিছু সমস্যা এবং অ্যাপ্লিকেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো চ্যাপ্টারটা মোটামুটি 90% আমার কভার করা হয়ে গেছে, আর সামান্য কিছু টপিক বাকি আছে। আজকের ক্লাসটা হলে কিন্তু এই চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো যারা আমার আগের দুটো ক্লাস দেখোনি তাদের বলবো তোমরা আমার আগের দুটো ক্লাস দেখো। এই 3টে ক্লাস যদি তোমরা দেখো তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা সম্বন্ধে তোমাদের কাছে একটা ক্লিয়ার ধারণা তৈরি হয়ে যাবে। তো যে দুটো টপিক, মূল টপিক বাকি আছে সে দুটো হচ্ছে রৈখিক ভরবেগ সংরক্ষণের সূত্র এবং পরিবর্তনশীল ভরের বস্তু বা বস্তু সংস্থার গতি। আজকে এই দুটো টপিক নিয়েই আমি আলোচনা করব। তো প্রথমেই শুরু করব রৈখিক ভরবেগ সংরক্ষণের সূত্র। ভরবেগ জিনিসটা কি তোমরা সবাই জানো, যে ভর ও বেগ সমন্বয়ে কোনো গতিশীল বস্তুর মধ্যে যে ধর্মের সৃষ্টি হয় তাকেই ওই বস্তুর ভরবেগ বলে। অর্থাৎ ধরো এম ভরের একটা বস্তু, তার বেগ যদি ভি হয় তাহলে সেই বস্তুর ভরবেগ সমান, তার ভরবেগকে আমরা পি দিয়ে লিখি, পি সমান কি হয়, এম ভি। এটাই হলো কোনো বস্তুর ভরবেগ। ঠিক আছে, ভরবেগ। তাহলে এখানে রৈখিক ভরবেগ বলছে কেন? রৈখিক ভরবেগ বলছে কারণ এখানে আমরা যে সমস্ত বস্তুর গতি নিয়ে আলোচনা করব সেই বস্তুগুলো কি একটা রেখা বরাবর মুভ করছে। আমরা ধরবো যে এই বস্তুগুলো রেখা বরাবর মুভ করছে। যখন কোনো বস্তু, অর্থাৎ এই বস্তুগুলোর কি মোশন রয়েছে, ট্রান্সলেশন মোশন। অর্থাৎ যে বস্তুগুলো ট্রান্সলেশন মোশন থাকে তাদের ভরবেগকে বলা হয় রৈখিক ভরবেগ। যখন কোনো বস্তু একটা বিন্দুকে কেন্দ্র করে একটা সার্কুলার পথে ঘুরবে তখন কিন্তু সেই বস্তুর ভরবেগকে রৈখিক ভরবেগ বলা হয় না, তখন তাদের ভরবেগকে বলা হয় কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। সেই জন্য এখানে রৈখিক ভরবেগ বলা হয়েছে। যে এখানে যেসব বস্তুর ভরবেগ নিয়ে আমরা কথা বলবো তাদের মোশনটা হচ্ছে ট্রান্সলেশন মোশন। ঠিক আছে, এবার বলছে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রে কি জেনেছিলাম না, F সমান m ইন্টু a। অর্থাৎ কোনো একটা বস্তুর ওপর প্রযুক্ত বাহ্যিক বল তার ভর এবং তার ত্বরণের গুণফলের সাথে সমান। এবার ত্বরণ সমান আমরা কি জানি? ত্বরণ সমান আমরা জানি বেগের পরিবর্তনের হার v মাইনাস ইউ বাই টি, যেখানে ভিটা হলো তার অন্তিম বেগ এবং ইউটা হচ্ছে ওই বস্তুর প্রারম্ভিক বেগ। এটা হচ্ছে তার ত্বরণ v মাইনাস ইউ বাই টি। এবার এটা তাহলে কি পেলাম আমরা, এম ভি মাইনাস এম ইউ বাই টি। এই এম ভি মাইনাস এম ইউটা কি? তার ভর বেগের পরিবর্তন। এটা অন্তিম ভরবেগ, এটা প্রারম্ভিক ভরবেগ। তাহলে পুরো জিনিসটা কি, ভর বেগের পরিবর্তনের হার। অর্থাৎ আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রটাকে কি বলতে পারি, যে কোনো বস্তুর ওপর বাহ্যিক বল তার ভর বেগের পরিবর্তন হারের সাথে সমান। যদি কোনো বস্তুর ওপর বল F ইজিক্যাল টু 0 হয়, বল যদি 0 হয় তাহলে বেগ, ভর বেগের পরিবর্তনটা কিন্তু 0 হবে। mv মাইনাস mu ইজিক্যাল টু 0। অতএব mv সমান mu। অর্থাৎ তার অন্তিম ভরবেগ এবং প্রারম্ভিক ভরবেগ কিন্তু সমান হবে। ঠিক আছে, তাহলে এই যে সিদ্ধান্তটা আমরা পেলাম, অর্থাৎ কি, যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা না হয় তাহলে তার ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এই সিদ্ধান্তটা শুধুমাত্র একটা বস্তুর ক্ষেত্রেই যে প্রযোজ্য তা নয়। যদি একটা বস্তু সমষ্টি থাকে, অর্থাৎ অনেকগুলো বস্তু ধরো একসাথে আছে, একটা বস্তু সমষ্টি রয়েছে, এদের মধ্যে কিন্তু আন্তঃক্রিয়া হতে পারে। আন্তঃক্রিয়া মানে ইন্টারঅ্যাকশন, মানে এদের মধ্যে সংঘর্ষ হতে পারে, তারপর এদের মধ্যে মহাকর্ষ বল ক্রিয়া করে। সেই আন্তঃক্রিয়াগুলো কিন্তু এদের উপর বাহ্যিক বল নয়, এদের অভ্যন্তরীণ বল। ওগুলো তাদের মধ্যে আন্তঃক্রিয়া ঘটতেই পারে, কিন্তু যতক্ষণ না তাদের উপর আমরা একটা বাহ্যিক বল প্রয়োগ করছি ততক্ষণ কিন্তু এদের ভর বেগে কোনো পরিবর্তন হবে না। এটাই কিন্তু হচ্ছে রৈখিক ভরবেগ সংরক্ষণের সূত্র। অর্থাৎ
বলছে কোনো বস্তু বা বস্তু সমষ্টির ওপর যদি বাহ্যিক বল প্রয়োগ না করা হয় তাদের মধ্যে আন্তঃক্রিয়া ঘটলেও কিন্তু তাদের ভরবেগ সংরক্ষিত বা অপরিবর্তিত থাকে। এটাই ভরবেগ সংরক্ষণের সূত্র। ঠিক আছে, বোঝা গেল। এবার আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাই। উদাহরণটাই কি বলছে না, বলছে যে দুটো বস্তু রয়েছে m1 এবং m2, তাদের প্রারম্ভিক বেগ ছিল u1 এবং u2। m1 ভরের বস্তুটা u1 বেগে যাচ্ছে, m2 ভরের বস্তুটা u2 বেগে যাচ্ছে। এবার আমরা ধরছি যে u1 is greater than to u2, অর্থাৎ m1 বস্তুটার বেগটা হচ্ছে বেশি। এবার এরা দুজন একই সরলরেখা বরাবর চলছে, তাহলে কি হবে, এর বেগ যেহেতু বেশি এরা গিয়ে কি হবে, একসময় সংঘর্ষ ঘটবে এদের মধ্যে। এবং সংঘর্ষ হওয়ার পরে ধরলাম যে আমরা m1 বস্তুর বেগটা পরিবর্তন হয়ে গেছে v1 এবং m2 বস্তুর বেগে u2 থেকে পরিবর্তিত হয়ে গেছে v2 তে। ঠিক আছে, তাহলে এটা সংঘর্ষের আগের অবস্থা, এটা সংঘর্ষের পরের অবস্থা। তাহলে এই সংঘর্ষের আগে এদের মধ্যে ভরবেগ কত ছিল? এর ভরবেগ কত ছিল? m1 into u1, আর m2 বস্তুটার ভরবেগ কত ছিল? m2 into u2। তাহলে মোট ভরবেগ কত পুরো সিস্টেমটা? এই দুটোর যোগ, এটা হচ্ছে তাদের সংঘর্ষের আগের ভরবেগ। সংঘর্ষের পরে ভরবেগ কি হয়েছে? m1 এর ক্ষেত্রে হয়ে গেছে m1 v1 এবং এটার ক্ষেত্রে হয়ে গেছে m2 v2। এটা তাহলে মোট ভরবেগ। তাহলে ভরবেগের সংরক্ষণের সূত্র কি বলছে? সংঘর্ষ হচ্ছে কিন্তু এখানে কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হচ্ছে না, সংঘর্ষ মানে আন্তঃক্রিয়া ঘটছে তাদের মধ্যে। তাহলে সংঘর্ষের আগের ভরবেগ এবং পরের ভরবেগ একই থাকবে, সংরক্ষিত থাকবে, কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ m1 u1 প্লাস m2 u2 is equal to m1 v1 প্লাস m2 v2। এটাই হচ্ছে ভরবেগ সংরক্ষণের নীতি। ঠিক আছে, এটা আমরা পেলাম এই উদাহরণটার ক্ষেত্রে। এবার এই যে ভরবেগ সংরক্ষণের এই সমীকরণ যেটা পেলাম, এটা কিন্তু আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে এটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। কিভাবে সেটা দেখব। ধরো দুটো বস্তু রয়েছে, একটার নাম দিলাম আমি 1 নম্বর বস্তু আর একটা 2 নম্বর বস্তু। দুটো বস্তু রয়েছে, ধরছি যে এদের মধ্যে কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হচ্ছে না, কেবলমাত্র শুধু এদের মধ্যে সংঘর্ষ ঘটছে, একটা আন্তঃক্রিয়া ঘটছে। তাহলে এই দুটো বস্তু কি দুজন দুজনের ওপর ক্ষণস্থায়ী একটা বল প্রয়োগ করবে, যেটাকে আমরা ঘাত বল বলি। তাহলে 1 নম্বর বস্তু ধরে 2 নম্বর বস্তুর ওপর যে বলটা প্রয়োগ করছে ঘাত বল, তার নাম দিলাম আমরা F12। আর বিপরীত ভাবে 2 নম্বর বস্তু 1 নম্বর বস্তুর ওপর F21 একটা ঘাত বল প্রয়োগ করছে। তাহলে নিউটনের তৃতীয় সূত্র কি বলে? যে F21 is equal to minus F12। এটা আমি তোমাদের পড়িয়েছি যে ক্রিয়া প্রতিক্রিয়া বল পরস্পর বিপরীত কিন্তু সমান, এদের সমান কিন্তু অভিমুখ এদের বিপরীত। এবার আমি ধরছি যে এদের দুজনের মধ্যে টি সময় ধরে সংঘর্ষ চলছে, টি সময় ধরে সংঘর্ষ হচ্ছে। ঠিক আছে, এবার F21, তাহলে এদের মধ্যে F21 ধরো 1 নম্বর বস্তুর উপর F21 ঘাত বলটা টি সময় ধরে প্রযুক্ত হচ্ছে, তাহলে এর মধ্যে কি একটা বলের ঘাতের সৃষ্টি হবে। তাহলে 1 নম্বর বস্তুর উপর বলের ঘাত কত হবে? 1 নম্বর বস্তুর উপর বলের ঘাত, আগের দিন পড়িয়েছি, বলের ঘাত হচ্ছে কি না বস্তুর উপর প্রযুক্ত বল F21 বল প্রযুক্ত হচ্ছে ইনটু টি, কত সময় ধরে প্রযুক্ত হচ্ছে। আবার বলের ঘাত সমান আমি কি পড়িয়েছিলাম? ভরবেগের পরিবর্তন। তাহলে ধরছি যে এই বস্তুটার ভর হচ্ছে m1, এর প্রারম্ভিক বেগ হচ্ছে u1 এবং অন্তিম বেগ v1। ঠিক আছে, আর 2 নম্বর বস্তুটার ক্ষেত্রে মাস হচ্ছে m2, প্রারম্ভিক বেগ u2 এবং অন্তিম বেগ হচ্ছে v2। তাহলে এই 1 নম্বর বস্তুর উপর বলের ঘাত হচ্ছে এটা, এই 2 নম্বর বস্তু যে বল প্রয়োগ করছে এবং টি সময় ধরে হচ্ছে, এবং সেটা তার ভরবেগের পরিবর্তনের সাথে সমান। অর্থাৎ 1 নম্বর বস্তুর ভরবেগ পরিবর্তন কত হচ্ছে? m1 v1। আগে আমাদের অন্তিম ভরবেগ
লিখবো, যখন আমরা পার্থক্য লিখবো আগে অন্তিমটা লিখতে হয়। m1v1 মাইনাস m1u1, এটা হলো তার ভরবেগের পরিবর্তন এবং এটাই হচ্ছে 1 নম্বর বস্তুর ওপর ক্রিয়াশীল বলের ঘাত। তাহলে 2 নম্বর বস্তুর উপর কি হবে? 2 নম্বর বস্তুর উপর বলের ঘাত সমান কি হবে? F12 ইন্টু টি সমান কি হবে? m2v2 মাইনাস m2u2। বোঝা গেল? ক্লিয়ার? এবারে কি, এই দেখো এই সমীকরণটাকে আমি টি দিয়ে গুণ করছি, ঠিক আছে? তাহলে F21 ইন্টু টি সমান মাইনাস F12 ইন্টু টি। এবার এই ভ্যালুগুলো পুট করে দিচ্ছি। m1 v1 মাইনাস m1 u1 সমান মাইনাস অফ m2 v2 মাইনাস ইন্টু u2। এবারে দেখো, এবারে এই u2টাকে আমি এদিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস m1 u1, এটা কি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস এদিকে এলে m2 u2 সমান এদিকে কি মাইনাস m2 v2, আর এটা এদিকে গেলে মাইনাস মাইনাস m1 v1। তাহলে মাইনাস গুলো যদি কমন নিয়ে কেটে দিই আমাদের কি হচ্ছে m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এটা আমরা কি পেলাম একটু আগে? এটাই ভরবেগের সংরক্ষণের সূত্র, যে প্রারম্ভিক এদের ভরবেগ। m1 u1 মানে কি? m1 বস্তুর প্রারম্ভিক ভরবেগ, m2 u2 মানে কি? m2 বস্তুর প্রারম্ভিক ভরবেগ সমান m1 v1, m1 বস্তুর প্রারম্ভিক ভরবেগ অন্তিম ভরবেগ প্লাস m2 বস্তুর অন্তিম ভরবেগ। তাহলে সংঘর্ষের আগের মোট ভরবেগ আর সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান। তাহলে আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে কিন্তু আমরা ভরবেগ সংরক্ষণের সূত্রটা প্রতিষ্ঠা করতে পারলাম। আবার উল্টোটাও কিন্তু সম্ভব, এই ভরবেগ সংরক্ষণের সূত্র থেকে কিন্তু আমরা নিউটনের তৃতীয় সূত্রটা প্রতিষ্ঠা করতে পারি। সেটা কিভাবে পারি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমার। ধরো দুটো বস্তু রয়েছে, ঠিক আছে? এই দুটো বস্তু বলছে টি সময় ধরে এরা সংস্পর্শে ছিল, ঠিক আছে? টি সময় ধরে এদের সংঘর্ষ ঘটেছে, সংস্পর্শে ছিল। এবার বলছে এর প্রারম্ভিক ভরবেগ হচ্ছে p1, এর প্রারম্ভিক ভরবেগ হচ্ছে p2 এবং সংঘর্ষের পরে এর ভরবেগ হয়ে গেছে p1 ড্যাশ এবং সংঘর্ষের পরে এর ভরবেগ হয়ে গেছে p2 ড্যাশ, ঠিক আছে? তাহলে ভরবেগ সংরক্ষণের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি না, p1 প্লাস p2, অর্থাৎ p1 হচ্ছে প্রারম্ভিক ভরবেগ, p2 হচ্ছে এই বস্তুটার প্রারম্ভিক ভরবেগ। তাহলে p1 প্লাস p2 সমান আমরা লিখতে পারি p1 ড্যাশ প্লাস p2 ড্যাশ। এটাই হচ্ছে আমাদের ভরবেগ সংরক্ষণের সূত্র। এবার ধরো এটাকে আমি এদিকে আনলাম, p1 মাইনাস p1 ড্যাশ সমান p2 ড্যাশ মাইনাস p2। এবারে দুদিকে আমরা একটা মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে এর ক্ষেত্রে কি হবে p1 ড্যাশ মাইনাস p1 সমান, এই ক্ষেত্রে মাইনাসটাকে বাইরে রাখছি, p2 ড্যাশ মাইনাস p2, ঠিক আছে? এবার এই দুদিকে টি দিয়ে আমরা ভাগ করছি, p1 ড্যাশ মাইনাস p1 বাই টি সমান মাইনাস অফ p2 ড্যাশ মাইনাস p2 বাই টি। দেখো তো এই দুটো জিনিসকে আমরা কি বলতে পারি? এটা কি, উপরেরটা কি ভরবেগের পরিবর্তন বাই সময়, মানে ভরবেগ পরিবর্তনের হার। একটু আগেই আমরা কি বললাম যে ভরবেগ পরিবর্তনের হার সমান ওই বস্তুর ওপর প্রযুক্ত বল। এখানে কোনো বাহ্যিক বল দেওয়া হয়নি, তাহলে এখানে যে বলের কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে ঘাত বল। এই বস্তুটা এই বস্তুর ওপর যে ক্ষণস্থায়ী যে বলটা প্রয়োগ করছে সেই ঘাত বলটার ভ্যালুই কিন্তু আমরা এটা বলতে পারি। এটা হচ্ছে 1 নম্বর বস্তুটার ভরবেগ পরিবর্তনের হার, মানে এই 2 নম্বর বস্তুটার দ্বারা যে বল প্রযুক্ত করা হয়েছে এই 1 নম্বর বস্তুটার উপর, সেটাই কিন্তু এটা কিন্তু সেটাই, অর্থাৎ এটাকে আমরা F21 বলতে পারি, যে 2 নম্বর বস্তুর দ্বারা 1 নম্বর বস্তুতে যে ঘাত বল প্রযুক্ত করা হয়েছে সেটাই হলো এটা। এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে 1 নম্বর বস্তুর দ্বারা 2 নম্বর বস্তুতে প্রযুক্ত ঘাত বলের পরিমাণ।
তাহলে এটা মাইনাস ছিল সামনে, সমান হচ্ছে F12। তাহলে এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, যে ক্রিয়া ইজ ইকুয়াল টু মাইনাস প্রতিক্রিয়া। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তাহলে আমরা এই যে কোনো একটা সূত্র থেকে, অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা ভরবেগের সংরক্ষণের সূত্র প্রতিষ্ঠা করতে পারি, আবার ভরবেগ সংরক্ষণের সূত্র থেকে আমরা নিউটনের তৃতীয় সূত্র প্রতিষ্ঠা করতে পারি। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে, তোমরা ভালো করে এটা কিন্তু দেখে নেবে। এরপর আমরা জানবো যে একটা বন্দুক থেকে যখন গুলি ছোড়া হয় তখন কিভাবে ভরবেগ সংরক্ষণের সূত্রটা সেখানে কাজ করে, সেটাই আমরা এখন দেখবো। ঠিক আছে, বন্দুক থেকে গুলি ছোড়ার সময় ব্যাপারটা কি হয় না, দেখো যখন গুলি ছোড়ার আগের মুহূর্ত পর্যন্ত কি হয়, বন্দুকটাও স্থির, গুলিটাও স্থির। ঠিক আছে, এবার যখন তোমরা বন্দুক থেকে গুলিটা ছোড়া হলো, গুলিটা কি হয়, গুলিটা একটা গতি নিয়ে, একটা ভরবেগ নিয়ে সামনের দিকে খুব তীব্র গতিতে চলে যায়। ঠিক আছে, এবার যখনই গুলিটা গেল সে একটা ভরবেগ নিয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু বন্দুকটা পেছনের দিকে একটা গতি নিয়ে, একটা ভরবেগ নিয়ে পিছিয়ে আসে। তখন কি হয়, বন্দুকধারী যখন কাঁধে করে বন্দুকটা নিয়ে ফায়ার করে, তখন কিন্তু বন্দুকধারীর কাঁধের উপর কিন্তু একটা ধাক্কা সে অনুভব করে, যে বন্দুকটা পেছনের দিকে একটা ভরবেগ নিয়ে কিন্তু পিছিয়ে আসে। এই জিনিসটাকে বলা হয় কিন্তু বন্দুকের প্রতিক্ষেপ বা রিকয়েল অফ গান। কি হয় বন্দুকের ক্ষেত্রে, ধরো গুলিটার মাস আমি ধরছি m1, আর বন্দুকটার মাস আমি ধরছি m2। ঠিক আছে, এবার প্রারম্ভিক বেগ গুলির ক্ষেত্রে যদি u1 হয়, প্রারম্ভিক বেগটা কত, 0, কারণ প্রথমে তো গুলি স্থির। আর বন্দুক ক্ষেত্রে যদি প্রারম্ভিক বেগ u2 হয়, সেটাও স্থির, সেটাও 0। গুলির অন্তিম বেগ ধরলাম v1 এবং বন্দুকের অন্তিম বেগ ধরলাম v2। তাহলে প্রারম্ভিক ভরবেগ কত দুটোর ক্ষেত্রে, 0, অবশ্যই 0। সমান কি অন্তিম ভরবেগ কত হচ্ছে, এর ক্ষেত্রে হচ্ছে m1 v1 প্লাস বন্দুকের ক্ষেত্রে m2 v2। অর্থাৎ v2 সমান আমরা কি লিখতে পারি, মাইনাস অফ m1 বাই m2 ইন্টু v1। এইটা যে ভেলোসিটিটা পেলাম, বন্দুকের ভেলোসিটি, এই ভেলোসিটিকে বলা হয় প্রতিক্ষেপ বেগ। প্রতিক্ষেপ বেগ, বন্দুকের প্রতিক্ষেপ বেগ। এই যে সমীকরণটা পেলাম, এটা শুধু বন্দুক বা গুলির ক্ষেত্রেই নয়, এটা যে কোনো দুটো বস্তু যখন তাদের উপর বাহ্যিক বল প্রয়োগ করা হয় না, তারা শুধুমাত্র তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে এবং তারা স্থির অবস্থা থেকে গতিশীল হয়, সেরকম যে কোনো দুটো বস্তুর ক্ষেত্রে কিন্তু এই বেগের সমীকরণটা প্রযোজ্য। ঠিক আছে, যেমন যখন নৌকা থেকে, একটা স্থির নৌকা থেকে আরোহী লাফ কেটে নামে, আবার যখন বোমার বিস্ফোরণ হয়ে টুকরো টুকরো হয়ে যায় কোনো বস্তু, কোনো তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস থেকে যখন আলফা কণা নির্গমন হয়, এই সব ঘটনাই কিন্তু এই ধরনের ঘটনা, যে সেখানে স্থির থেকে বস্তুটা, কোনো বস্তু গতিশীল হচ্ছে, তখন তার বেগ কিন্তু আমরা এই সমীকরণ থেকে পাই। একটা বোমার ক্ষেত্রে কি হয় সেটা দেখাবো আমি। বোমার ক্ষেত্রে কি হয়, ধরো প্রথমে m ভরের বোমাটা স্থির অবস্থায় আছে। ঠিক আছে, এবার এর বিস্ফোরণ ঘটার পরে ধরছি যে এটা 5টা টুকরোতে বিভক্ত হয়ে গেছে, 1 2 3 4 5, 5টা টুকরোতে এটা বিভক্ত হয়ে গেছে, এবং ধরছি প্রত্যেকটার মাস হচ্ছে এটার m1, এটার m2, এটার m3, m4 এবং m5, এবং ভেলোসিটি গুলো ধরছি m1 এর ভেলোসিটি v1, v2, v3, v4 এবং v5। তাহলে প্রথম অবস্থায় কি বোমাটা স্থির ছিল। ঠিক আছে, এরপরে তাহলে প্রথম অবস্থায় ভরবেগটা কত, 0। হ্যাঁ, তারপরে m1 5টা টুকরে বিভক্ত হয়ে গেছে ফাটার পর, m1 টা v বেগে চলে গেছে, m2 টা v2 বেগে চলে গেছে, m3 টা v3, এটা v4 এবং এটা v5 বেগে 5টা টুকরো ভেঙে গেছে। এবার তাহলে এদের ভরবেগ গুলো কত, m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3 প্লাস m4 v4 প্লাস m5 v5।
এটাই তার ভরবেগ সংরক্ষণের সূত্র এই বোমাটার ক্ষেত্রে। এবারে ধরো বোমাটা 5টা টুকরো না গিয়ে 2টো টুকরো ভেঙেছে, যার মাস হচ্ছে একটার m1 একটার m2। তাহলে কি হতো, m1 v1 সমান মাইনাস অফ m2 v2। তাহলে দুটো টুকরো কি হতো, দুটো টুকরো কিন্তু অপোজিট দিকে বেরিয়ে যেত, ঠিক আছে, কারণ এই মাইনাস চিহ্নটা রয়েছে। এবার ধরো দুটো টুকরোরই মাস সমান, অর্থাৎ m1 সমান হচ্ছে m2। তাহলে কি হবে, অতএব v1 সমান হচ্ছে মাইনাস v2। যদি বোমাটা দুটো টুকরে ভাঙে এবং দুটো টুকরো যদি সমান ভরের হয়, তাহলে কিন্তু দুজনের ভেলোসিটি কিন্তু সমান হবে এবং দুটো বিপরীত দিকে ছুটে যাবে, ঠিক আছে। বোঝা গেল বোমার ক্ষেত্রে এই জিনিসটা ঘটে, ঠিক আছে। এবারে আমরা পরিবর্তনশীল ভরের বস্তু বা বস্তু সংস্থার গতি নিয়ে আলোচনা করব। পরিবর্তনশীল ভরের বস্তু বা বস্তু সংস্থা মানে কি বোঝাচ্ছে না, কোনো বস্তু বা বস্তু সংস্থা যার সময়ের সাথে সাথে ভরের পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ তার ভরটা স্থির নয়, সময় বদলানোর সাথে সাথে ভরের পরিবর্তন হচ্ছে। এই রকম কোনো বস্তু বা বস্তু সংস্থার ওপর কিন্তু নিউটনের গতিসূত্রগুলো সরাসরি প্রযোজ্য করা যায় না, কারণ নিউটনের সূত্রগুলো কেবলমাত্র কনস্ট্যান্ট বা স্থির ভরের বস্তুর ওপরেই কিন্তু প্রযোজ্য। হ্যাঁ, এরকম একটা বস্তু সংস্থার উদাহরণ, যেমন ধরো তুমি সাইকেল নিয়ে যাচ্ছ, সমবেগে চলছো, এবার হঠাৎ করে একটা বন্ধু এসে তোমার সাইকেলের পেছনে লাফ দিয়ে উঠলো, তখন কি হয়, তখন তোমার দেখবে নিজে থেকেই মনে হবে যে তোমার বেগটা কমে গেল, ঠিক আছে, কারণ সেই বস্তুটা একটা ভরবেগ নিয়ে কিন্তু উঠেছে। আবার যখন ধরো তুমি বন্ধুটাকে চাপিয়ে সাইকেলটা চালাচ্ছ, সমবেগে চলছো, এবার হঠাৎ করে বন্ধুটা লাফ দিয়ে নেমে গেল, তখন কি মনে হবে, তখন মনে হবে কিন্তু তোমার সাইকেলের বেগটা অটোমেটিক্যালি বেড়ে গেছে। এই যে তোমার কতটা বেগ বাড়লো বা কমলো সেটা কিন্তু নির্ভর করবে তোমার ওই বন্ধু কতটা ভরবেগ নিয়ে নেমে যাচ্ছে বা কতটা ভরবেগ নিয়ে সাইকেলের উপর উঠছে তার উপর নির্ভর করে। তো এই ধরনের যে সংস্থাগুলো বস্তু বা বস্তু সংস্থা, তাদের কিন্তু গতির সমীকরণগুলো একটু আলাদা হয়। তো তাদের গতির সমীকরণটা কি হবে সেটাই আমরা এখন নির্ধারণ করব। দেখো আমি পাশে চিত্রটা এঁকেছি। আমরা ধরছি যে একটা বস্তু m ভরের একটা বস্তু রয়েছে যার গতিবেগ হচ্ছে v, t মুহূর্তে কোনো একটা বস্তু m রয়েছে যার গতিবেগ v। এবার আরেকটা বস্তু রয়েছে যেটা হচ্ছে অতি ক্ষুদ্র, যার ভরটা খুবই কম, ধরছি সেটা dm এবং সেটা u গতিবেগে গতিশীল। এবার ধরছি যে dm টা গিয়ে u এর সাথে সংযুক্ত হলো এবং এই পুরো সিস্টেমটার মাস বেড়ে হয়ে গেল m প্লাস dm এবং এটা কোন মুহূর্ত হলো dt কিছু মুহূর্ত পর, অর্থাৎ t মুহূর্তটা হয়ে গেল এখন d প্লাস dt মুহূর্ত। এবার এবং ধরছি যে পুরো যে সংযুক্ত হওয়ার পর ওই ভরের বস্তুটার বেগ হয়ে গেল v প্লাস dv, অর্থাৎ তার গতিবেগটাও পরিবর্তন হলো। তাহলে সংযুক্ত হওয়ার আগের ভরবেগটা কত ছিল, যদি আমরা সেটা p দিয়ে লিখি, p সমান আমরা কি বলবো, এই বস্তুটার জন্য ভরবেগ কত, u ইন্টু dm। dm লেখা হচ্ছে কারণ হচ্ছে এর মাসটা কিন্তু খুবই ছোট, প্লাস এটার ভরবেগ কত mv, ঠিক আছে। এবার dt মুহূর্ত পর তার ভরবেগটা ধরলাম হয়ে গেছে p প্লাস dp, ঠিক আছে, যেটা কত না ভর কত হলো, দুটো সংযুক্ত হয়ে গেছে, তখন আর দুটো বস্তু নেই, একটা বস্তু হয়ে গেছে, তাহলে তার ভর হচ্ছে d প্লাস m প্লাস dm ইন্টু তার গতিবেগ হচ্ছে তখন ভেলোসিটি v প্লাস dv, ঠিক আছে, ক্লিয়ার। এবারে বলছে তাহলে ভরবেগের পরিবর্তনটা কত হলো, এটা হলো সংযুক্ত হওয়ার আগের ভরবেগ আর এটা হচ্ছে পরের ভরবেগ, তাহলে ভরবেগের পরিবর্তনটা কত, p প্লাস dp মাইনাস p করলে আমরা পরিবর্তনটা পেয়ে যাব সমান m প্লাস dm ইন্টু v প্লাস dv মাইনাস কত u dm মাইনাস প্লাস mv, ঠিক আছে। এবার এটাকে গুণ করব আমরা, এই দেখো এখানে হচ্ছে pp কেটে গেল, তাহলে এটা dp
এটা যদি আমি গুণ করি কি পাবো, mv প্লাস mdv প্লাস ডিভির সাথে এটার গুণ vdm প্লাস ডিভির সাথে ডিএম, অর্থাৎ ডিভিটাও খুব ছোট এবং ডিএমটাও খুব ছোট, দুটো ছোট যখন গুণ করব তখন জিনিসটা আরো ছোট হয়ে যাবে, সেই জন্য আমরা এই জিনিসটাকে নেগলেক্ট করব, ডিএম ইন্টু ডিভি এই টার্মটাকে আমরা নেগলেক্ট করব। তারপর এদিকে আসছে মাইনাস অফ ইউডিএম আর মাইনাস এম ডিভি, সরি এমভি, তাহলে কি হলো এমভি এমভি কেটে গেল, আমরা পেলাম কি পেলাম, এখান থেকে আমরা পাচ্ছি এম ডিভি মাইনাস একটা কমন নিলাম ইউ মাইনাস ভি, এটা হচ্ছে ডিপি, মানে এটা হচ্ছে ভর বেগের পরিবর্তন। তাহলে এই সিস্টেম যেটা বললাম সেটার ভরবেগের পরিবর্তনটা আমরা পেলাম এটা। এবার প্রযুক্ত বল সমান কত, তাদের মধ্যে বল সমান কত, ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ ডিপি ডিটি, তাই তো। এফ সমান আমরা কি বলতে পারবো, ডিপি ডিটি, তাহলে কি হলো এম ডিভি ডিটি মাইনাস ইউ মাইনাস ভি ডিএম ডিটি। এবার এই যে ইউ মাইনাস ভি এই জিনিসটা কি, ইউটা কি ডিএম এর বেগ আর ভিটা কি এম এর বেগ, অর্থাৎ আমরা ইউ মাইনাস ভিটাকে কি বলতে পারি যে ভি এম এর সাপেক্ষে ডি এম এর আপেক্ষিক বেগ, অর্থাৎ ইউ মাইনাস ভিটাকে আমি লিখতে পারি ইউ রিলেটিভ, ঠিক আছে, এটা আমি লিখছি ইউ মাইনাস ভিটাকে, অর্থাৎ এম এর সাপেক্ষে ডিএম এর ভেলোসিটি ইউ রিলেটিভ, ঠিক আছে। তাহলে আমরা পাবো এফ সমান, আচ্ছা এটাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে এ প্লাস ইউ মাইনাস ভিটা কি ইউ রিলেটিভ বললাম ডিএম ডিটি সমান এম ডিভি। এই যে সমীকরণটা আমরা পেলাম এই সমীকরণটা হচ্ছে কোনো পরিবর্তনশীল ভরের বস্তু বা বস্তু সংস্থার ক্ষেত্রে গতির সমীকরণ, এই সমীকরণটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ডিরাইভ করলাম। এবার এই সমীকরণটা বিভিন্ন ক্ষেত্রে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমি এবার দেখবো। আমরা এই সমীকরণটা পেয়েছি একটা পরিবর্তনশীল ভরের বস্তুর ক্ষেত্রে। এবার দেখো বিভিন্ন ক্ষেত্রে এটা কিরকম পরিবর্তন হচ্ছে সেটা দেখবো। দেখো প্রথম ক্ষেত্রে ধরছি যদি আমরা এখানে কোনো বাহ্যিক বল ক্রিয়া না করে, ঠিক আছে, ওই পরিবর্তনশীল ভরের বস্তুর ওপর যদি কোনো বাহ্যিক বল ক্রিয়া না করে তখন এই সমীকরণ কি হবে না এফ ইজিক্যাল টু 0 হয়ে যাবে তখন, তাহলে তখন কি হয়ে যাবে ইউ রিলেটিভ ডিএম ডিটি সমান হচ্ছে এম ডিভি ডিটি, অর্থাৎ যখন কোনো বাহ্যিক বল ক্রিয়া করবে না তখন তার সমীকরণটা হয়ে যাবে এটা। এবার 2 নম্বর ধরছি কি না এদের মধ্যে দুটো একই গতিবেগে রয়েছে, অর্থাৎ ডিএম আর এম এর গতিবেগ একই, ঠিক আছে, তার মানে কি ইউ মাইনাস ভি কি হয়ে যাবে 0 হয়ে যাবে না, অর্থাৎ ইউ রিলেটিভ 0 হয়ে যাবে, যে তাদের মধ্যে সমবেগে তারা চলছে, অর্থাৎ দুজনের বেগ সমান 0 হয়ে যাবে। তাহলে তখন আমাদের সমীকরণটা কি হয়ে যাবে এফ সমান এম ডিভি ডিটি। দেখো এটাই কিন্তু হচ্ছে আমাদের স্থির ভরের কোনো বস্তুর ক্ষেত্রে কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এফ সমান এম ইন্টু এ ডিভি ডিটি মানে এ এক্সেলারেশন, তাহলে এটাই কিন্তু স্থির ভরের কোনো বস্তুর ক্ষেত্রে নিউটনের গতিসূত্রের গাণিতিক রূপ, ঠিক আছে। এবার 3 নম্বর ক্ষেত্রটা বলছে যে ধরো আমাদের ডিএম ডিটি গ্রেটার দেন 0, মানে সময়ের সাথে সাথে ওর ভরটা বাড়ছে, ঠিক আছে, এবং যখন ইউ রিলেটিভ গ্রেটার দেন 0 অর্থাৎ এর গতিবেগটা বেশি ইউর মানটা বেশি, তখন কিন্তু এই সমীকরণটা সঠিক, এর কোনো পরিবর্তন হবে না। কিন্তু যখন বলবে
ইউ রিলেটিভ লেস দেন 0 অর্থাৎ ইউর গতিবেগটা কম, তখন কিন্তু এই সমীকরণে এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। অর্থাৎ তখন সমীকরণটা হবে ইউ মাইনাস ইউ রিলেটিভ dm dt সমান m dv এটা। তাহলে বোঝা গেল যে একটা পরিবর্তনশীল ভরের বস্তু বা বস্তু সংস্থার ক্ষেত্রে গতির সমীকরণটা কিছুটা আলাদা হয় আমাদের সাধারণ মানে স্থির ভরের ক্ষেত্রে যেটা হয় তার থেকে কিছুটা আলাদা হয়, এবং বিভিন্ন ক্ষেত্রে সেগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে সেটাও আমি বলি। এই চ্যাপ্টারের থিওরি পার্ট মোটামুটি এই পর্যন্তই আজকে শেষ। তো এর পরের দিন আমি আরেকটা ক্লাস দেব তোমাদের এই চ্যাপ্টারের ওপর, যেখানে আমি কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, কিছু এমসিকিউ থাকবে এবং তার সঙ্গে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমসও থাকবে, যেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের ক্লাসটা আশা করি তোমাদের বোঝা গেছে। আজকের ক্লাসটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং অবশ্যই আমাদের প্রচেষ্টা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।